সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের সেনাবাহিনী শুধু সাধারণ নিরীহ বেসামরিক জনগণের সঙ্গে লড়াই করতে সক্ষম, প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে লড়াই করার শক্তি তাদের নেই। বিষয়টি বিস্ময়কর শোনালেও এটিই সত্যি। জায়নবাদী বাহিনীর গত কয়েক দশকের যুদ্ধের অভিজ্ঞতা থেকে বারবার প্রমাণিত হয়েছে এই বাস্তবতা। আর বর্তমানে যে বহুবিধ লড়াইয়ের মধ্যে তারা জড়িয়ে পড়েছে, তাতে এই অপারগতাই তাদের সংকটে ফেলেছে সবচেয়ে বেশি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের কাজের পদ্ধতি সম্পর্কে জানতে হলে আমাদের শুরুতেই বুঝতে হবে কেমন সমাজ ব্যবস্থা থেকে বাহিনীর সেনারা উঠে আসে। একটি ইসরায়েলি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তাকে শেখানো হয় নৈতিকতার দিক থেকে ইসরায়েলি বাহিনী বিশ্বসেরা। পরবর্তীতে স্কুল এবং সেনাবাহিনীতে ঢোকার পরও একটি দর্শন শেখানো হয় তাদের। শেখানো হয় যে কোনো দিক থেকেই তারা বিশ্বসেরা। ইসরায়েলে হাই স্কুল শেষ করার পর সবার জন্যই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের রিজার্ভ হিসেবেই থাকতে হয়। এর থেকে বাদ পড়েন হারেডিম নামে অতি কট্টরপন্থী এবং মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তিরা, যারা সামরিক বাহিনীতে কাজ করতে আগ্রহী নন এবং বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় না, বরং তাদের বিভিন্ন তল্লাশি ফাঁড়িতে মোতায়েন করা হয় বা ভিড় নিয়ন্ত্রণ এবং রাতে অভিযান চালানোর মতো কাজ দেয়া হয়। রাতের অভিযানে সেনাবাহিনীর উদ্দেশ্যে ঢিল ছোড়া কিশোরদের গ্রেপ্তার করা হয়। এই কারণেই বহু ইসরায়েলি বিমান বাহিনী বা গোয়েন্দা সংস্থায় কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ফলে তল্লাশিতে ফাঁড়িতে বিরক্ত ও হতাশ চেহারা নিয়ে বসে থাকা ইসরায়েলি সেনাদের নিয়মিত দেখতে পাওয়া মোটেই অস্বাভাবিক কোনো ঘটনা নয়। পশ্চিম তীরে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা জানান, এইসব সেনাদের দিকে ফিলিস্তিনি কিশোরদের ইট ছোড়া বা টায়ারে আগুন লাগিয়ে গড়িয়ে দেয়া একটি অতি সাধারণ ঘটনা, অনেকটা অন্য দেশের কিশোরদের ফুটবল খেলার মতোই। দুর্বল ইসরায়েলি সেনাদের খুব দ্রুতই র্যাঙ্ক বাড়তে থাকে। অন্য দেশের সেনাদের যে র্যাঙ্কে পৌঁছানোর জন্য 10 থেকে 15 বছর সময় লেগে যায়, যে পদে ইসরায়েলি সেনাদের পৌঁছাতে মাত্র কয়েক বছর লাগে। একেবারে অমনোযোগী সেনাদের জন্য এ ধরনের উন্নতি খুব স্বাভাবিক ঘটনা। বিশেষ করে গত কয়েক দশক ধরেই তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছে। পাশাপাশি তাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। এটি একটি নাগরিক সেনাবাহিনী, যারা সার্বিকভাবে সমাজেরই একটি অংশ। গাজা ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনী যা করেছে তা নিরীহ কিছু মানুষের উপর শক্তি প্রদর্শন। নিজেদের ইচ্ছামতো ব্যবস্থা গ্রহণের অধিকার তাদের দেয়া হয়েছিল, আর এই কারণেই তাদের সেনারা হত্যাসহ নানা ধরনের অপরাধ করে সেগুলোর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করার সাহস দেখাতে পেরেছে। টিকটকে অহরহ দেখা মিলত এই ধরনের ন্যাক্কারজনক ভিডিওর। ফিলিস্তিনিদের বাড়িঘর গুড়িয়ে দেয়া, হত্যা করার ভিডিওগুলো শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী আচরণের প্রমাণই বহন করে না, বরং জায়নবাদীদের লক্ষ্য ও উদ্দেশ্যকেও প্রশ্নবিদ্ধ করে। তাদের এই তৎপরতা নানাভাবে ইসরায়েলি বাহিনীকেও ক্ষতিগ্রস্ত করেছে। সম্প্রতি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর তার ছবি, ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয় সেনারা। ফলে পুরো বিষয়টি নিয়ে মিথ্যা কাহিনী বানিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ করার আর সুযোগ পায়নি। এর আগে গত মে মাসে রাফা ক্রসিংয়ের দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এই সময় সেখানকার স্থাপনাগুলো ধ্বংস করে তারা। মিশরীয় সেনাদের সঙ্গেও দুর্ব্যবহার করে, যা স্পষ্টতই তেল আবিব ও কায়রোর মধ্যে সই হওয়া যুক্তগুলোর শর্ত পরিপন্থী। কেন ইসরায়েল তাদের বাহিনীর এসব সমস্যার সমাধান করছে না, এমন প্রশ্ন উঠতেই পারে। জবাবটাও সহজ, তারা সমাধান চায় না। কয়েক মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে তাদের অনিচ্ছার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আটক এক ফিলিস্তিনি নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ইসরায়েলের 10 সেনার বিরুদ্ধে। তাদের সাদে তাইমান আটক কেন্দ্রে রাখা হয়, যদিও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এর মধ্যেই এই আটক কেন্দ্রের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করে হাজারো ইসরায়েলি। যে বিক্ষোভের প্রধান দাবি ছিল ধর্ষণ করার অধিকার দিতে হবে। তবে এ দাবি যে শুধু বিক্ষোভকারীদের ছিল তা কিন্তু নয়। আটকদের সংঘবদ্ধ ধর্ষণের অধিকার দেয়া নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে নেসেটেও কথা বলেছেন দেশটির আইন প্রণেতারা, যার সমর্থন তারা পেয়েছেন জনগণের কাছ থেকেও।
ইসরায়েলি হাইকমান্ড যদি সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার জন্য তাদের সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে দেশের মধ্যেই তীব্রভাবে বিরোধিতার মুখে পড়বেন তারা। সার্বিকভাবে যে ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি তাদের নেই। ইসরায়েলি সমাজ ব্যবস্থার একটি অংশ হচ্ছে দেশটির সেনাবাহিনী। কাজেই সাধারণভাবে সমাজের অন্য সব মানুষের ভাবনা যে ধরনের সেনা সদস্যদের ভাবনা, তার পৃথক কিছু হবে না। বিশ্বের অন্য যে কোনো দেশে একজন বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডকে একজন সেনা সদস্যের মৃত্যুর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টি একেবারে বিপরীতভাবে কাজ করে। এর একটা কারণ নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করা। আরেকটি কারণ হচ্ছে ইসরায়েলের সেনাদের মৃত্যু মোটেই স্বাভাবিক কোনো ঘটনা নয়। কয়েক বছরে বিচ্ছিন্নভাবে দু একটি এই ধরনের ঘটনা ঘটে থাকে। 90 এবং 00 দশকের শুরুর দিকে ইসরায়েলি সেনাবাহিনীর কাজ করার ধরন বেশ ভিন্ন ছিল। তখন অভিযান চালানোর ক্ষেত্রে তারা মূলত তাদের সেনাবাহিনীর উপর বেশি নির্ভর করত। ফলে সেনা হতাহতের বিষয়টি ছিল বিরল ঘটনা। দ্বিতীয় ইন্তিফাদা চলাকালে 2002 সালে অপারেশন ডিফেন্সিভ শিল্ড নামে অভিযান চালায় ইসরায়েল। অত্যাধুনিক সামরিক যান ও এয়ারক্রাফট ব্যবহার করা হয়। এতে প্রায় 500 ফিলিস্তিনি নিহত হয়, কিন্তু কোনো ইসরায়েলি সেনার প্রাণ যায়নি। 2000 সালে খরচ বেড়ে যাওয়ায় দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। 2005 সালে গাজায় হামাসের সঙ্গে এঁটে উঠতে না পেরে সরে আসে তারা। 2006 সালে আবারও লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তারা। আর ওই সময় থেকে এখন পর্যন্ত হামাসের সঙ্গে অসংখ্য যুদ্ধ করেছে তারা। লেবানিজ সেনাবাহিনী ও হামাসকে তারা রকেট ভিত্তিক সন্ত্রাসী সেনাবাহিনী হিসেবে অভিহিত করে থাকে। গত 2 দশকে ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনীর মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে একই সঙ্গে ফিলিস্তিনি ও লেবানিজ সেনাবাহিনীকে সামাল দিতে পারবে তারা। আর এজন্য প্রতিনিয়ত নিয়মিত বিরতিতে অভিযান পরিচালনা করে তারা। 2019 এবং 2020 সালে দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনা তৈরি করে ইসরায়েলি বাহিনী। দ্য মোমেন্টাম মাল্টি-ইয়ার প্ল্যান এবং দ্য অপারেশনাল কনসেপ্ট ফর ভিক্টরি শীর্ষ এই দুটি প্রকাশনায় ইসরায়েল যে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার বিবরণ দেওয়া হয়। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি সেনাবাহিনীতে সন্নিবেশিত করার পরিকল্পনার কথাও এতে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের সেনাবাহিনী যে সংক্ষিপ্ত সামরিক অভিযান পরিচালনা করছে তা থেকে প্রত্যাশিত মাত্রার সাফল্য আসছে না। ইসরায়েলিরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সেখানে তাদের প্রযুক্তিগত নজরদারি গোয়েন্দা কাজে ব্যবহার করা ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। 2021 সালে গাজা যুদ্ধের সময় ইসরায়েল এআই প্রযুক্তি ব্যবহার করে। ওই যুদ্ধ 11 দিন স্থায়ী হয়। এর মূল উদ্দেশ্য ছিল প্রথমেই সমন্বিত হামলা চালিয়ে পূর্ণ বিজয় নিশ্চিত করা। এরপর গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই হামলা ইসরায়েলি সেনাবাহিনী সহ পুরো বিশ্বকে বিস্মিত করে দেয়। ইসরায়েলি কৌশল বোঝার পর হিজবুল্লাহ তাদের স্পাইওয়ার টেকনোলজির উপর হামলা চালায়। আমরা যদি ইসরায়েলি বাহিনীর হামলার কৌশলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব আমেরিকান বাহিনীর মতো তারা অভিযান চালানোর আগে পদাতিক সেনা পাঠিয়ে বিভিন্ন আবাসিক ভবন থেকে বেসামরিক জনগণকে সরিয়ে ফেলার চেষ্টা করে না, বরং তারা সাজোয়া যান ও ট্যাঙ্ক পাঠিয়ে সরাসরি অভিযান শুরু করে, যেন তাদের প্রাণহানির সংখ্যা কম রাখা সম্ভব হয়। প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতিতে যুদ্ধ করছে না ইসরায়েল। তাদের যুদ্ধ করার পদ্ধতি এমন যে তাদের যথাযথ প্রস্তুতি ও শৃঙ্খলা ছাড়াই যেসব সেনা যুদ্ধক্ষেত্রে রয়েছে তাদের প্রত্যক্ষ সময় অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং ইসরায়েল খুব সহজেই তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। বাস্তবতা হচ্ছে, গত বছরের অক্টোবরে যে কৌশল নিয়ে ইসরায়েল লড়াই শুরু করে তার প্রায় কিছুই এখন আর অবশিষ্ট নেই। ওই কৌশল নিয়ে এখন এগিয়ে যাওয়ার মতো প্রস্তুতিও তাদের নেই। ইসরায়েলিরা শুধু দূরত্ব বজায় রেখে কি করে হত্যা করা যায় সেই বিদ্যাটিই জানে। সামরিক বাহিনীর লড়াইয়ের পুরো কৌশল এখনও তাদের অজানা। এই বিদ্যা পুরোপুরি অর্জন না করা পর্যন্ত শুধু বিমান বাহিনী ও এআই প্রযুক্তি ব্যবহার করে পূর্ণাঙ্গ সাফল্য অর্জন করা সম্ভব নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।